সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা সবাইকে জানিয়ে শুরু করছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত অনুষ্ঠান দি ভিউজ। আমি আছি মিসবাউজ্জামান আপনাদের সাথে। আর আজকে আমরা যে সাবজেক্টটি নিয়েছি, বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলসে যখন রিমুভাল বা ডিনায়াল হয়, তখন এটা রিমুভাল অর্ডার কীভাবে অ্যাপিল করা যায়, অপসারণের আদেশের পরে কিভাবে আমরা অ্যাপিল করব, সেই ব্যাপারেই আমরা আজকে আলাপ করব। আর আমাদের সঙ্গে যথারীতি আছেন অ্যাটর্নি রাঞ্জা বোস। রাঞ্জা, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। শত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন। আসলে আমাদেরকে বলার কিছু নাই। সো মাচ থ্যাংক ইউ, অ্যান্ড ইটস আওয়ার সিনসিয়ার গ্রেটিটিউড অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি স্যার। মাচ। আর সবচেয়ে যেটা আজকে আমরা যে বিষয়টি নিয়েছি, যে বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলের ব্যাপারটা, অপসারণের পরে, আদেশের পরে আমরা অ্যাপিলটা কীভাবে করতে পারি সেটা ব্যাপারে আপনি আলাপ করবেন অবশ্যই। ইতিমধ্যেই দর্শক যারা আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হয়েছেন তাদের জন্য রইল শুভেচ্ছা। পরবর্তীতে যারা ইউটিউব বা অন্যান্য চ্যানেলে আপনারা বা সোশ্যাল প্ল্যাটফর্মে আসবেন, অবশ্যই আপনারা আপনাদের ফেসবুকে মন্তব্য করবেন। আর ইউটিউবে যারা যুক্ত হবেন, রেজিস্ট্রেশন করতে ভুলবেন না, ইউ মাস্ট রেজিস্টার। আর যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে আপনারা জানেন, 6463079828, এই নাম্বারের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। পিছনে কোনো নয়েজ রাখবেন না, স্পিকারে কথা বলবেন না একেবারেই, আমরা শুনতে খুব কষ্ট হয়। যাতে আমরা আনসার দিতে পারি ঠিক মতো, সেইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। দর্শক, আমি আর বিলম্ব করবো না, আমি চলে যাচ্ছি আমাদের যে আজকের গেস্ট আছেন, অ্যাটর্নি রাঞ্জা বোস। রাঞ্জা, আমরা জানি আপনি যে সাবজেক্টটি আজকে নিয়েছেন, যারা এই অ্যাপিলের পর্যায়ে আছেন বা অ্যাপিল করতে যাচ্ছেন, তাদের জন্য কি করণীয়? বোর্ড অফ ইমিগ্রেশন, BIA আমরা যেটাকে বলি ইমিগ্রেশনের ভাষায়, বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস কোর্টে যেখানে যেই নির্দেশনাগুলো আছে, যারা অপসারণের আদেশ পেয়েছেন তাদের আদেশের উপর কীভাবে আদেশটাকে রিমুভাল করা যায়, অ্যাপিলের কি পদ্ধতি, সব কিছু শুনবো। এছাড়াও আপনার কাছে যদি কোনো তথ্য থাকে আমাদের ইমিগ্রেশন ওয়ার্ল্ডের কোনো কিছু ভালো মন্দ যেটাই থাকে, সেটা F4 ক্যাটাগরি হোক, আপনার স্টুডিও, আমরা জানি যে বিভিন্ন এমবেসিতে অনেক জেটলাগ হয়ে আছে, বিভিন্ন ইন্টারভিউ পরীক্ষা চলছে, তারপরে আপনার আমাদের ইমিগ্রেশন যেটা ওদের স্থগিত করা হয়েছে, আপনারা জানেন, আপনিও জানেন ভালো করে। তো এইগুলোর ব্যাপারে আমরা সব কিছুই বিস্তারিত আলাপ করার চেষ্টা করব, আমাদের সীমাবদ্ধতার মধ্যে যতটুকু পারি। ফেসবুক এবং আমাদের ফোন কলস করে নেওয়ার চেষ্টা করব। ফ্লোর্স আপনার জন্য। রাঞ্জা, আমি জানি আজকের বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দর্শক যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বা দেখছেন, বা যারা পরবর্তীতে দেখবেন আমাদের এই অনুষ্ঠানটি, অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে তার অ্যাটর্নি রাঞ্জার কথাগুলো আপনারা শুনবেন এবং আশা করি এটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ। রাঞ্জা, ফ্লোর ইজ অন টু ইউ। থ্যাংক ইউ স্যার। তো আজকে আমরা BIA আপিলের ব্যাপারে কথা বলবো। তার মানে আপনার যদি রিমুভাল অর্ডার হয়ে যায় ইমিগ্রেশন কোর্ট থেকে, আপনি আপিল করতে পারেন আপনার ইমিগ্রেশন কোর্ট ডিসিশনটা। তো আজ অব্দি এখন অব্দি রুল ছিল কি, আপনার যেদিন রিমুভাল অর্ডার হবে সেই দিনের থেকে আপনার 30 days থাকবে আপনাকে আপিল করার জন্য। কিন্তু March 9, 2026 থেকে যেই রিমুভাল অর্ডার দেওয়া হবে ইমিগ্রেশন কোর্ট থেকে, সেটার জন্য আপনার শুধু 10 দিন থাকবে আপিল করার জন্য। আর এবং আপনাকে ওই 10 দিনের মধ্যে 1030 যে ফি হয় BIA আপিলের, সেটা দিতে হবে। আর একটা নতুন মানে প্রসিজার রুল ডিপার্টমেন্ট অফ জাস্টিস রিলিজ করেছে, সেটা হচ্ছে কি মোস্টলি BIA আপিলস ডিনাই হয়ে যাবে বাই ডিফল্ট। যদি ইমিগ্রেশন, যদি যেই জাজগুলো আছে ইমিগ্রেশন আপিলে, যে একটা ওদের 15 জাজেসের প্যানেল আছে, আগে 28 ছিল, এখন 15 হয়ে গেছে। তো এই 15 যে প্যানেল যদি মেজরিটি ভোট করে কি ওরা একটা রিভিউ করবে, তাহলেই আপনার অ্যাকচুয়াল কেসটা রিভিউ হবে। না হলে ওরা একটা উইদিন অ্যাবাউট 12 or 25 days ওদের একটা সামারি ডিসমিসাল ইস্যু ইউজুয়ালি হবে আপনার ডিফল্ট কেসেসে। তারপর আপনার যদি আপনি তবু যদি ভাবেন কি না আপনার কেসে সত্যি একটা জাজ মিস্টেক করেছেন, তাহলে আপনাকে ফেডারেল সার্কিটে আপিল করতে হবে। অ্যান্ড ফর দ্যাট অলসো দের ইজ অবভিয়াসলি অনেক কস্ট দরকার, কেননা ফেডারেল
federal circuit appeal is not easy. It is not a joke. তো আপনি তো ওই জন্য ওটার জন্য আপনাকে একটা লয়ার দরকার হবে, আর অ্যাট দ্য সেম টাইম ওই লয়ারটাকে আপনাকে একটা এমার্জেন্সি স্টে অফ রিমুভাল উইথ ফেডারেল সার্কিট কোর্ট ওটা করতে হবে। কেন না, বিকজ ওয়ান্স ইয়োর বিআইএ ইজ ডিসমিসড, এখন রুল হয়ে গেছে কি আপনার রিমুভাল অর্ডারটা এফেক্ট থাকবে। আগে লোকেরা ভাবতো ঠিক আছে বিআই আপিল করব, অনেক টাইম থাকবে, বাট ইট ইজ নট লাইক দ্যাট। এখন মার্চ 9 থেকে এরকম হবে না। দে উইল হ্যাভ টু আপিল উইদিন 10 days। চান্স থাকবে কি ওইটা অটোমেটিক্যালি ডিসমিস হয়ে যাবে আনলেস বোর্ড অফ ইমিগ্রেশন আপিলস রিলি ভাবে কি এখানে একটা দের ইজ কোয়েশ্চেন অফ ল, যেটা ওদের মানে দের ইজ আ কোয়েশ্চেন অফ ল যেটা ওরা আনসার করতে পারে, দেন অনলি ওরা অ্যাকচুয়ালি আপিলটাকে অ্যাকসেপ্ট করবে। অ্যান্ড যদি আপনার ডিসমিস হয়ে যায় অ্যাগেন আপনাকে ফেডারেল কোর্টে যেতে হবে। সো ইট ইজ গোয়িং টু গেট আ লিটল বিট হার্ড অ্যান্ড কস্টলি। ধন্যবাদ রাঞ্জা। দর্শক, আপনারা অ্যাটর্নি রাঞ্জার কথাগুলো শুনলেন যে বেশ কিছু পরিবর্তন আসছে। আগে যেটা আপনি অ্যাপিল করতে পারতেন উইদিন 20 days ও 30 days, এটা এখন মার্চের 9 পর থেকে 9 মার্চের পর থেকে এটা উইদিন 10 days আপনাকে করতে হবে। আর যদি ডিসমিসাল হয় সেটা তো তখন তো আরেকটা সিরিয়াস ইস্যু। ফেডারেল যদি আপনি ফেডারেল সার্কিটে যেতে হয়, ইটস এ হিউজ কস্ট ইনভলভমেন্ট, প্লাস আপনাকে একজন লয়ার রিটেন করতে হবে, এছাড়া আপনার পক্ষে কোনো মতেই সম্ভব না। আর এখানে যে প্যানেল বোর্ড, যেটা আমরা বোর্ড অফ জাস্টিস যারা ছিল, আগে ছিল 28 জন, এখন এটাকে কাটশিট করে এটাকে 15 জনে নিয়ে আসা হয়েছে জাজেদের। তো দে আর দ্য সুপ্রিম অথরিটি, তারা ডিসাইড করবে, তারা দেখবে ফাইল, দেখার পরে যদি মনে করে যে এটা অগ্রসর হওয়া যায় তাহলে অবশ্যই আপনার ইউ আর লাকি। আদারওয়াইজ যদি ডিসমিসাল হয়ে যায় তখন তো এছাড়া কোনো উপায় নেই, আপনাকে ফেডারেল কোর্ট ছাড়া, ফেডারেল সার্কিটে যাওয়া ছাড়া আপনার কোনো অপশন থাকবে না। তো বোর্ড অফ ইনভেস্টিগেশন অ্যাপিলসটা বেশ স্ট্রং একটা বডি ইমিগ্রেশন কোর্টের, আপনারা জানেন সবাই। তো এটাকে ফেস করতে হলে আপনাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনাকে একজন লয়ারের মাধ্যমে যেতে হবে। আপনি একা পারবেন না, কোনো মতেই এটা সম্ভব না। তো যারা বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলসে করতে চান তাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। 1 নম্বর হচ্ছে এই আজকে হলো মার্চের আমাদের বোধহয় 4 তারিখ, আর 9 তারিখে অবধি আগেরটা থাকবে ভ্যালিড। আর 9 তারিখের পর থেকে কিন্তু ইউ আর গেটিং অনলি, আপনারা শুধু 10 দিনের সময় পাবেন অ্যাপিল করার জন্য, অ্যাকর্ডিং টু রাঞ্জা যেটা বললেন একটু আগে। তো অনেক কিছু পরিবর্তন আসছে, চেঞ্জ আসতেছে, এবং ইমিগ্রেশন ওয়ার্ল্ডে আমরা অনেক চমক দেখছি বিভিন্ন সময়ে, যেটা চেঞ্জ করে আসছে। আপনারা জানেন যে ইমিগ্রেশন বিষয় আপাতত স্থগিত আছে এখনও, যে 75 কান্ট্রিজের জন্য ওনারা করেছেন, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তো আমরা আশা করবো এটা হয়তো বা আবার শুরু হতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য ইউএসটিস, ইট ডিপেন্ডস অন দ্য ন্যাশনাল ভিশন, ইট ডিপেন্ডস অন দ্য গভর্নমেন্ট ইটসেলফ, ফরেন পলিসি বা হোয়াট এভার ইট ইজ, যে ফর্মে আপনি নেন না কেন, তাদের এটা তাদের জুরিসডিকশন। সুতরাং আমাদের এখানে কিছু করণীয় নেই। তো ওয়েট অ্যান্ড সি বা ওয়াচডগ ছাড়া আমাদের কিছু করার এই মুহূর্তে নাই। রাঞ্জা, আরেকটা বিষয়ে আমরা আসছি, অন্যান্য যে ইমিগ্রেশন যে ক্যাটাগরিগুলো আছে, যেমন বিজনেস ভিসা, ইউ ভিসা, বা যে ভিসার কথা বলি আমরা, বা আপনার রেগুলার যে ট্যুরিস্ট ভিসা আমরা যেটা বলি B1 B2, ওগুলোর প্রতি কি কোনো ধরনের কোনো পরিবর্তন বা পজিটিভিটি, আমি বলবো যে কোনো আপনার ভালো কিছুর দিক দেখছেন বা পজিটিভিটি কোনো লক্ষ্য হচ্ছে, বা এমবেসিগুলোতে কি তারা এইভাবে তারা অ্যাপ্লিকেশন তারা অ্যাকসেপ্ট করছেন ভিজিট ভিসার জন্য? আমরা জানি ওইখানে 55 to 15,000 একটা ক্যাপ আছে বন্ডের, তারপরেও কি আপনি দ্য ফ্লো, আই এম টকিং দ্য ট্রাফিক, আপনারা কি উপলব্ধি করতে পারছেন, বা আপনাদের কাছে এই ধরনের কোনো কিছু আছে নাকি, যে কি অবস্থা এখন বর্তমানে ইমিগ্রেশন ওয়ার্ল্ডের? আর যেহেতু আমরা এখন মধ্যপ্রাচ্যে বিরাট একটা সমস্যা চলছে আপনারা জানেন, সেইটার তো একটা সাইড এফেক্ট হইলে হতেও পারে, আমি জানি না, এটা আপনারা ভালো বলতে পারবেন। যারা সত্যিকারের অর্থে ভিজিটার্স, যারা সত্যি সত্যি ভিজিট করতে চায় বা যারা সত্যি সত্যি বিজনেস ট্রিপ করতে চায়, তাদের বেলায় কতটুকু আমরা আশ্বাস দিতে পারি?
তো স্যার লেজিটিমেট ট্যুরিজম, লেজিটিমেট বিজনেসের জন্য অবভিয়াসলি লোকেরা আসছে, এরকম না। কিন্তু আপনি বলেছেন একটা কোনো কান্ট্রি যেন একটা 15,000-এর ভিজিট ভিসার বন্ড আছে, সেটা আপনি যদি ডিপার্ট না করেন ইউ বেসিক্যালি ইউ লুজ দ্যাট মানি। তো ওইটা একটা দেখতে হবে হাউ ইট এফেক্টস, ইটস টু আর্লি টু টেল। কিন্তু এরকম নাকি লোকেরা আসছে না বিজনেস আর ট্যুরিজমের জন্য। আচ্ছা, সো আপনারা আপনারা তো প্রতিনিয়ত এই কেসগুলো হ্যান্ডেল করছেন, বা এখানে যারা স্টাক হয়ে আছে, যে সেটা হচ্ছে অ্যাসাইলাম কেস হতে পারে, অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে, আমরা খুব ভালো করে জানি। আপনি রাইট ফ্রম আপনি সিজ বলেন, আপনি ডাকা বলেন, আপনি ইউ ভিসা বলেন, আপনি B1 B2 ভিসা বলেন, যেসব ক্যাটাগরিগুলো আছে ওগুলোর মধ্যে সবচেয়ে এফেক্টিভ এবং যেটা কার্যকরী হচ্ছে বা ইমিগ্রেশন ওয়ার্ল্ড তাদেরকে অ্যাকসেপ্ট করছে, কোন ক্যাটাগরিটা এখন বেশি আপনার এক্সপিডিয়েট হচ্ছে বলে মনে হয়? স্যার এরকম করে বলা যায় না। জেনুইন কেসেস আর গেটিং very মানে accepted, non-genuine, some genuine cases get not accepted যদি if they don't meet the standard। তো এরকম করে কোন ক্যাটাগরিতে চান্স আছে এরকম করে বলা যায় না। ইট রিয়েলি ডিপেন্ডস বলা আপনার নিজের কি পারপাস জি। এখানে থাকার আর এখানে আসার। মেইনলি মেইনলি তো তারা ওইটাই জাস্টিফাই করে যে ওয়েদার ইউ আর গোয়িং টু, আপনি এখানে থাকবেন না এখানে আপনি থেকে যাবেন নাকি আপনি চলে যাবেন। সো দে ওয়ান্ট টু, তারা এনশিওর করতে চায় যে আপনি যে এখানে আসছেন সেই আপনার থাকার ভরণ পোষণ, এখানে যে কদিন আপনি থাকবেন তাদের ডিটেলসটা দেওয়া দরকার, কোন হোটেল বুকিং করেছেন, কোথায় থাকবেন, সব কিছুই তো তারা তথ্য জানতে চায়। এবং বেসিক্যালি দে ওয়ান্ট টু নো, তারা ব্যক্তিগতভাবে জানতে চায়, তারা দেখবে যে আপনার যে এখানে আপনি ইউ আর নট ডিপেন্ডিং অন সামওয়ান, or ইফ ইউ হ্যাভ এ স্পন্সর দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট ইফ আপনি যদি নিজেকে বলেন যে আই এম সাফিসিয়েন্ট ফর মাইসেলফ টু কাভার, আমার নিজের ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি হোটেল ভাড়া থেকে শুরু করে সব কিছু, খাওয়া দাওয়া, ভরণ পোষণ, ভিজিট, সব কিছু আমি নিজে একাই করবো, আমার সেই ক্ষমতা আছে, দে উইল জাস্টিফাই দিস, এটা তারা দেখতে চাবে। বাট ইন এডিশন ওই এগেন একই কথা, আপনাকে বন্ড দিয়ে আসতে হবে। বন্ডটাকে তো কোনো মতেই আপনাকে ওয়েভ করা যাবে না আমার মনে হয়। এখনের জন্য ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আপনি যেরকম ঠিক বলেছেন, হোয়াট ইউ হ্যাভ টু শো ইজ টাইজ টু দ্য কান্ট্রি। মানে আপনি যদি ভিজিট করতে আসছেন, আপনি যদি টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, আপনাকে সাফিসিয়েন্টলি দেখাতে হবে কি আপনার বাড়িতে একটা জীবন আছে, আর যেখান থেকেই আপনি অ্যাপ্লাই করছেন ওখানে একটা জীবন আছে, ওখানে আপনার কাজ আছে বা বাড়ি আছে, ফ্যামিলি আছে। আর ওইটাই প্রুফ করতে হবে কি আপনার একটা ইন্টারেস্ট আছে বাপাস আসার। জি জি জি, আর কারণ প্লাস আপনার ফাইন্যান্সিয়াল মিনস অবস্থা আছে কি আপনি ওখানে থেকে যাবেন না। জি জি জি, আর সবচেয়ে বড় কথা যেটা তারা দেখে আমার মনে হয়, যেটা আপনিও আমার সঙ্গে একমত হবে, দেখে যে আপনার বন্ডিংটা কীরকম দেশের সঙ্গে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, বউ বাচ্চা আছে, ফ্যামিলি টাইজ আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আপনি এখানে থাকার জন্য অবশ্য এটা যারা এখানে আসতে চায় তারা অবশ্যই এটা মেনশন করবে, তারা ফিরে যাবে, তারা এখানে থাকতে আসেনি, ইটস এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমি এখানে থাকবো, আমি আমার বিজনেস পারপাসে আসছি, অথবা কোনো ফ্যামিলি জেনুইন একটা ইস্যুতে আমি আসছি, আমার পরিবারকে ভিজিট করার জন্য, বিয়ে হতে পারে, ফ্যামিলি ইস্যু হতে পারে, সিকনেসের ইস্যু হতে পারে, হসপিটাল কেস হতে পারে, আমি যেটা মানে বিভিন্ন ক্যাটাগরি কথা বলছি আর কি। সো আপনাকে জাস্টিফাই করতে হবে যে আপনার ভিজিটটা সোললি একটা পারপাস বেসিস, এবং ইউ উইল গো ব্যাক টু ইয়োর প্রিভিয়াস প্লেস, ওইটাকে আপনাকে এনশিওর করতে হবে। আর না হলে তারা এটা অবশ্যই এটা অন্য দৃষ্টিতে তারা দেখাচ্ছে, মানে অবিশ্বাস্য সম্ভব না, কারণ এটা তারা আরেকটা দেখবেই। জিনিস স্যার, আরেকটা জিনিস আমি মেনশন করব, আপনার বন্ডের অ্যামাউন্টটা কিন্তু ভিসা ইন্টারভিউতে ডিটারমিন হবে। বা 5,000-এর বন্ড হবে, 10,000-এর বন্ড হবে, তো আপনার বন্ডও কিন্তু will be affected by how much ties you show to your country। রাইট রাইট রাইট। যদি বেশি টাইজ দেখান আপনার বন্ড কম হবে। হুম, আপনি যত 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 বেশি আপনি আপনার স্ট্রং বন্ডিংটা দেখাবেন, তত হয়তো বা আপনার
বন্ডের যে একটা অ্যামাউন্ট ওইটা পরিমাণটা কমে যাবে। তো আপনাকে ওইখানে ইউ হ্যাভ টু উইন উইন সিচুয়েশন। তো আপনাকে ওইখানে অফিসারের সঙ্গে যখন আপনি ইন্টারভিউ দিবেন ওইখানেই আপনাকে জাস্টিফাই করতে হবে যে আপনার রিলেশনটা বন্ডিংটা হেভি স্ট্রং, আপনার কোনোভাবেই আপনি এখানে থাকার কোনো স্কোপ নেই, আপনি থাকতে চাইলেও থাকতে পারবেন না, এই ধরনের কিছু একটা আপনাকে বোঝাতে হবে। মিনওয়াইল ফেসবুকে আমাদের একজন দর্শক আলো সুলতানা উনি গেইন অ্যাসোসিয়েট অফিসের নাম্বার চাচ্ছেন, আমাদের অ্যাড যায়, আপনারা অ্যাডে দেখবেন। তাছাড়া আমাদের অফিস আছে জামাইকা 175 স্ট্রিট আর জামাইকা এভিনিউতে, আর জ্যাকসনেটে আছে আপনার 75 37 এভিনিউর উপরে একেবারে অন দ্য কর্নার অফ 75 স্ট্রিট। সো গেলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। সুলতানা আলো সুলতানা, আশা করি আপনি যোগাযোগ করতে পারবেন। রাঞ্জা জ্যাকসনেটে বসেন, জামাইকাতেও বসেন, মোস্টলি আমার মনে হয় উনি এখন রাঞ্জা আপনি কি জামাইকা না ইতে জামাইকা অফিসে 175 স্ট্রিট জামাইকা এভিনিউ কর্নারই আমাদের অফিস আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক কে আছেন আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন, নাম বলে প্রশ্ন করুন, পিছনে কোনো নয়েজ রাখবেন না, স্পিকারে কথা বলবেন না প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শারমিন বলছিলাম কিউ গার্ডেন থেকে। জি জি। আমি একটা ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে এখন খুব ফেসবুকে এটা চলছে, তা অনেক জায়গায় আমি দেখছি যে আমরা বুঝি ডুয়েল পাসপোর্ট রাখতে পারবো না। তো যদি না রাখতে পারি তাহলে আমরা কি কোথাও আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে বা কোথাও সাবমিট করতে হবে কিনা আমাদের কোনো কিছু? এটা রাঞ্জা এই 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 প্রশ্ন, এই পার্টিকুলার যে কোয়েশ্চেনটা উনি আপু করেছেন কিউ গার্ডেন থেকে, এটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক কল আসছে, অনেকে জানতে যাচ্ছে যে এখন নাকি ডুয়েল সিটিজেন আর ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট অ্যালাউ করবে না। তো যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে বর্তমানে, দোজ ইন্ডিভিজুয়ালস যাদের অলরেডি তারা ডুয়েল সিটিজেনশিপ মেনটেন করছে, তো তাদেরকে যদি ডুয়েল সিটিজেনশিপটাকে উইথড্র করতে হয়, যে কোনো তাদেরকে যে কোথায় যেয়ে করতে হবে, সেটা কি কনসুলেটে নাকি কোন জায়গায় তাদেরকে যেতে হবে, যদি একটু বলতেন। হ্যাঁ, তো এখনো অ্যাকচুয়ালি এটা স্টিল স্পেকুলেশন, ইট ইজ নট বিন রুলড অন ইয়েট। কিন্তু ইন দি ইভেন্ট যদি ধরো ডুয়াল সিটিজেনশিপ হয়ে যায়, দেন অবভিয়াসলি লোকেদের একটা চয়েস বানাতে হবে ফার্স্টলি। আর সেকেন্ডলি আই উড অ্যাজিউম, এখনো কিছু কংক্রিট অ্যাগেন কিছু আসেনি আমাদের কাছে, আই উড অ্যাজিউম কি আপনাকে আপনার বাংলাদেশের পাসপোর্টটা সারেন্ডার করে দিতে হবে এমবাসি থেকে। অ্যান্ড আমি তো আমরা ইন্ডিয়ান, তো আমাদের একটু এক্সপিরিয়েন্স এখানে, ইন্ডিয়া ডাজ নট অ্যালাউ ডুয়াল সিটিজেনশিপ। তো এরকম কেসে হয়তো আদার কান্ট্রিজ উইল মেক সামথিং লাইক ওসিআই। ইন্ডিয়াতে ওসিআই কার্ড থাকে, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। তো মেবি অন্য কান্ট্রিগুলো উইল ডিল উইথ ইট দ্যাট ওয়ে। বাট পার্সোনালি অন অ্যান ইন্ডিভিজুয়াল লেভেল হয়তো আমাদের সারেন্ডার করে দিতে হবে। In the case of Bangladesh, for example, I'm giving an example actually. বাংলাদেশে তো ডুয়েল সিটিজেনশিপ আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট হয়তো অ্যালাউ করে, এই জন্য সবাই এটা করতে চেয়েছে, বিকজ এভরিবডি লাভ দেয়ার মাদারল্যান্ড, এবং তারা এটা লিগেসিটাকে ধরে রাখতে চায়। আমরা এখানে অনেক ব্যস্ত থাকি, তারপরেও আমরা চাই অনেকেই যে আমরা এটাকে ডুয়েল পাসপোর্টটা আমরা ক্যারি করব, কাজে লাগবে বিভিন্ন সময়। আপনি যেটা বলেন ইন্ডিয়াতে যেরকম আছে ওসিআই কার্ড, অথবা এক পর্যায়ে যে বাংলাদেশ গভর্নমেন্টও এই ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারে, এটা অফকোর্স ইটস এ ম্যাটার অফ গভর্নমেন্ট ডিসিশন, বাট আমরা জানি না। বাট আপা আপনার জন্য যেটা হচ্ছে যে এখনও ওইটা ইমপ্লিমেন্ট হয় নাই, যে ডুয়েল সিটিজেনশিপটাকে আপনি সারেন্ডার করতে হবে, এই ধরনের কোনো নোটিফিকেশন বা অফিসিয়াল কোনো চিঠি বা অফিসিয়াল কোনো লেটার বা মেমোরান্ডাম বা প্রজ্ঞাপন যেটা বলি আমরা বাংলায় অফিসিয়ালি, সেই প্রজ্ঞাপন কোনো কিছুই জারি হয়নি এখনও। ইউসিস থেকেও হয় নাই, ন্যাশনাল ভিসা সেন্টার থেকেও হয় নাই, বা গভর্নমেন্ট অফ স্টেট যেটা আমরা ট্রাভেল স্টেট জিওবি বলি, সেই ট্রাভেল স্টেটের ব্যাপারেও তারা কোনো ধরনের কোনো নোটিফিকেশন বা এই ধরনের কোনো ওয়েবসাইটে বা কোনো কিছু এখন পর্যন্ত পোস্ট করা হয়নি। যেটা না হলে তো অবশ্যই অ্যাটর্নি রাঞ্জা ওনারা সবসময় এগুলো নিয়ে কাজ করেন, ওনারা পেয়ে যেতেন। বাট মিনহোয়াইল উনি একটা টেম্পোরারি সাজেশন আপনাকে দিয়েছেন যে হয়তো বা এই ধরনের হতে পারে আপনার যেটা নিয়ারেস্ট বাংলাদেশ কনসুলেট আছে, আপনি ওখানে যে ওদের সঙ্গে আলাপ করতে হবে, তখন হয়তো বা কনসুলেট অফিসে আমাদের গভর্নমেন্টই বলবে যে আমাদের কনসুলেটের সঙ্গে যোগাযোগ করুন, বা হোয়াট এভার ইট ইজ, তারা হয়তো বা একটা কিছুর ব্যবস্থা করবে যে এখানে এসে আপনার ড্রপ বক্স আছে, এখানে করুন, ফিল আপ করুন,
প্রশ্ন করুন, বা আপনার একটা নির্ধারিত একটা প্রেসক্রাইব ফর্ম থাকতে পারে যেটা তারা হয়তো বা এটা ডেভেলপ করবে বা ইনিশিয়েট করবে, অথবা ওয়ার্ল্ড ওয়াইড তারা হয়তো বা একটা সফটওয়্যার বা একটা অ্যাপস তারা প্রোভাইড করতে পারে, যেখানে যে আপনি ক্লিক অন করে ফিল আপ করে আপনি ওটাকে ড্রপ করতে পারেন নিয়ারেস্ট এমবেসিতে আপনার পাসপোর্টটা। সেটা একটা হইতে পারে, এটা জাস্ট আমরা ভার্চুয়াল কথাবার্তা বলছি, এটা প্রিজামশন বলা যায়, একটা আইডিয়া আমরা দিচ্ছি আপনাকে, এই ধরনের কিছু একটা হতে পারে। যেমন পোস্টাল ভোটিং হয় যেরকম, ঠিক এরকম একটা কিছু একটা তারা হয়তো বা করতে পারে নিয়ার ফিউচার। এটা আমি আসলে ঠিক করে বলতে পারছি না এক্স্যাক্টলি কীভাবে পদ্ধতিতে হবে। রাঞ্জা, ধন্যবাদ আপনাকে, প্রশ্ন আশা করি উত্তর পেয়েছেন। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমাদের দর্শক ডিসকানেক্ট হয়ে গেছে, ধন্যবাদ। রাঞ্জা, আমি আপনার সঙ্গে আর একটু এইটা ব্যাপারে একটু বিস্তারিত আলাপ করতে জানার ইচ্ছে আমাদের সবাই, দর্শকদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। এই যে বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস, এরা কি প্রতিটা কেসের জন্য এভাবে তারা রিভিউ করে, নাকি না ইন্ডিভিজুয়াল সার্টেন কেসেস যেগুলো ডিনাই হয় এগুলোর জন্য শুধু? না, তো BIA Board of Immigration Appeals is actually the next step after immigration court আচ্ছা আচ্ছা and after USCIS in some cases. আচ্ছা আচ্ছা তো আপনি ওরা ডিনায়ালি রিফিউজ করবে, নাহলে ডিনায়াল রিফিউজ করবে, বা যদি গভর্নমেন্ট আপিল করে, যদি গ্রান্ট হয়ে যায় আর গভর্নমেন্ট আপিল করে, তাহলেও কিন্তু BIA they appeal to BIA itself. আচ্ছা 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 হ্যাঁ, তো আপনি অ্যাকচুয়ালি ইটস আ গুড কোয়েশ্চেন, গ্রান্টের সময়ও ওরা আপিল করতে পারে। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে এই কথাটা জিজ্ঞেস করেছিলাম যে এটা তো বিআই বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিল সম্বন্ধে হয়তো অনেকের এরকম ধারণা নাই, বা দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হাউ ইট ওয়ার্কস। মানে হায়ারার্কিটা ভিতরে যে আইএনএস বা ইউসিসির যে হায়ারার্কি আছে ইমিগ্রেশন কোর্টের ভিতরেটা, আমরা তো বাহির থেকে যারা ক্যান্ডিডেট আছেন, যারা অ্যাপিল করে, যারা ইমিগ্রেশনে করে, দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, তাদের কোনো ধরনের কোনো ধারণা নেই। এই জন্যই আপনাকে স্ট্রাকচারটা যে ভিতরে এই উইদিন ইউসিস দেয়ার ইজ এ কোড অলসো হুইচ ইজ ওয়ান অফ দিস বিআইএ। হ্যাঁ, তো আমি যেটা আমাদের দর্শকরা এটা জানেন না, তো এটা কীভাবে কাজ করে এটাও তাদের জানা উচিত আসলে, কারণ মানুষ তো ঘাবড়ায় যায়, একবার একজনের চিঠি আসে, তখন মানুষ এটা কোথায় রে বাবা, কোথায় যাবো, কোথায় নিয়ে যাচ্ছে, তাই না? ওই জন্য আমি আপনাকে এই কথাটা আমার জানার উদ্দেশ্য আর কি। এখন আমি জানতে চাই যে এই যে এইগুলোর প্রসেসিং করবে, অ্যাপিল করবে বা ই করবে, এখানে কি গভর্নমেন্ট ফিজ ইনভলভ? আচ্ছা, তো BIA আপিল করার জন্য itself 1030 1040 fees, 1030। ও $1,030। হ্যাঁ, ওকে। আর আপনার যদি, বাট अगेन হয়তো ইজিলি ডিসমিস হয়ে যাবে, but you still have to do it if you want to appeal to federal court. ওকে, ফেডারেল কোর্টে গেলে তো এটা তো আবার ফেডারেল সার্কিটে গেলে তো দেন ইউ হ্যাভ টু রিটেইন এ লয়ার। আপনাকে একজন লয়ারের সম্পন্ন হতে হবে। দেন লয়ার উইল গাইড ইউ অ্যান্ড হি মাইট অ্যাকম্পানি ইউ অলসো। তার মানে কি, সে হয়তো আপনার কোর্টের অ্যাপিয়ারেন্সে আপনার সঙ্গে থাকতেও পারে, ইফ দ্য কোর্ট অ্যালাউস, দ্য সার্কিট অ্যালাউস। তারা কি কোনো লয়ারকে সঙ্গে নিয়ে যেতে পারবে? So usually federal cases are agreed upon just মানে fought by just lawyers, কেননা ফেডারেল কোর্টে কোনো কোয়েশ্চেন অফ ফ্যাক্ট কেউ ডিসাইড করছে না, মানে কাউর যে গিয়ে বলবে নিজের কেসটা, ফেডারেল কোর্ট ইজ নট অ্যাবাউট দ্যাট। ফেডারেল কোর্ট হচ্ছে কি, যদি লোয়ার কোর্ট, মানে এই কেসে হবে BIA, যদি কোনো একটা লিগ্যাল ভুল করেছে বা এরকম যদি লিগ্যাল ভুল করেছে, তাহলে ফেডারেল কোর্ট বলবে ঠিক আছে, আমি আপিলটা গ্রান্ট করব, ওয়াপস যাও ইমিগ্রেশন কোর্টে, তখন আবার গিয়ে সে আবার নিজের কেসটা বানাবে। জি জি জি, ধন্যবাদ রাঞ্জা। এখানে ফেসবুকে জি জেনিফ হাসান, আমরা একই কথা বলেছি। আপনি যে কথাগুলো লিখেছেন ডুয়ালিটির মধ্যে, এটা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা একজন দর্শকের প্রশ্নের উত্তরে আমরা সেই কথা অলরেডি বলে দিয়েছি যে এটা নিয়ে আমরা এখন এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। আপনি সঠিক বলেছেন যে এটা এখনো কোনো ডিসিশন হয় নাই। উনি আবার কোট করেছেন যে অনেকেই এখানে দ্বৈত নাগরিক আছেন, ইভেন আমাদের যারা ইলেক্টেড অফিসিয়ালরা আছেন বা অনেকেই আছেন এরকম, ইভেন প্রেসিডেন্ট আছেন, তাদেরও তো দ্বৈত নাগরিক থাকতে পারে। সেই ক্ষেত্রে এই জন্য এখন ডিসিশন হয়নি। এটা হলে আমরা অবশ্যই আমরা
জানতে পারবো। ধন্যবাদ জানিফা স্যার, আপনাকে আমাকে রিমাইন্ড করার জন্য। আপনার এই কথাটি আমরা সরাসরি আমাদের দর্শককে বলেছি। আপনার এই কনসার্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। রাঞ্জা, তো এপিলের জন্য স্টেপ 1 টু গো, হোয়াট দে হ্যাভ টু ডু, আমাদের কি করণীয় এপিলের সময়? কি তারা কি করণীয়, মানে যে যাবে এপিলের জন্য সে তাকে কি করতে হবে, প্রথমে কার কাছে যেতে হবে? তো ফার্স্টলি তো আপনাকে 10 দিনের মধ্যে ফাইল তো করতে হবে। আমি জি। হাইলি সাজেস্ট করব লয়ারের কাছে যান। আপনি যদি ধরো ইমিগ্রেশন কোর্টে আপনি যদি না লয়ার ছিল না, তবু বিআই এর জন্য আপনার একটা লয়ার রাখা উচিত, কেননা লয়ারকে আইডেন্টিফাই করতে হবে এক্স্যাক্টলি কোথায় ইমিগ্রেশন জাজ ভুল করেছেন। হুম হুম হুম। এরকম বিআই কে বলা যায় না কি আমার কেসে ভুল হয়েছে, আমার কেস আবার রিভিউ করো, বা এরকম করে একটা পার্টিকুলারলি কি ভুল করেছে জাজ, আইদার লতে ভুল করেছে বা অ্যানালিসিসে ভুল করেছে বা there has to be a particular part of the immigration judge's opinion যেটা আমাদের লয়ারকে পিন পয়েন্ট করতে হবে। আর এবং এখন যেরকম হচ্ছে লয়ারদের গুড লয়ার উইল সাবমিট আ হোল ব্রিফ এখন কি এক্স্যাক্টলি আর্গুমেন্টটা কি, কেন আমরা আপিল করছি, দ্যাট ইউ হ্যাভ টু, দ্যাট ইজ আ লয়ার্স জব। তো আমি অলওয়েজ সাজেস্ট করবো, আপনি যদি বিআই আপিলের জন্য যাচ্ছেন, আপনি সত্যি ভাবেন আপনার কেসে ভুল করেছে জাজ, তো আপনি একটা লয়ারের কাছে যান। জি, আপনি সত্যি সঠিক কথা বলেছেন। অনেকেই আমি যে এখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিসটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে টু আইডেন্টিফাই দ্য মিস্টেকস অফ দ্য জাজেস। আপনারা যেটা অ্যাপিল করতে যাবেন, আপনাকে আইডেন্টিফাই করতে কোন জায়গায় তারা ভুল করেছে। তো ওইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট টু অ্যাপিল ইন দ্য বিআইএ। তো বিআইএ অ্যাপিল করার আগে আপনি একজন লয়ারের কাছে অবশ্যই যেতে হবে। কেন তারা, কোথায় কেন আপনাকে তারা ডিনাই করবে, কী জন্য আপনাকে তারা এইভাবে ডিনাই করলো বা আপনাকে ডিসমিস করলো, কারণটা কি, কোথায় তারা পেয়েছে। কতগুলো সিগমেন্ট এখানে আমাদের অ্যাটর্নি রাঞ্জা উল্লেখ করেছেন, সেটা হতে পারে সামারিতে বা ইন্টারভিউতে বা ডেসক্রিপশনে বা লতে কোনো কিছু ভুল করেছেন, বা ডিসিশন মেকিং প্রসেসেও হয়তো বা কোনো ভুল করেছেন। তো সেটাকে আইডেন্টিফাই করার জন্য আপনি পারবেন না অবশ্যই, এই জন্যই আপনাকে একজন লয়ারের শরণাপন্ন হতে হবে, এবং ইট মাস্ট বি ক্রেডিবল লয়ার। যে কোনো লয়ার কাছে যে আপনি পাওয়া যাবে না, যারা এইসব বিষয় নিয়ে অভিজ্ঞ, সেটা গেহিয়েন হতে পারে বা অন্যান্য যারা অভিজ্ঞ লয়ার আছেন, তাদের কাছে আপনার যাওয়া একদম একেবারেই ফোর্স। এবং এটা যাওয়া উচিত কেন, কারণ এখানে দেখেন আপনার একটা $1030 ফিজ আছে। ইন এডিশন টু দ্যাট ইউ হ্যাভ, যখন আপনি ফেডারেল কোর্টে যদি যান, তো ফেডারেল সার্কিটে গেলে তো ওখানে আরও ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার আছে। সো আপনাকে নিজে বুঝতে হবে এটা গুরুত্বটা কত, এবং কেন আমরা বলছি লয়ারের কাছে যেতে, কারণ লয়ার এটা ভালো আপনার থেকে বুঝবে, এবং তারা পয়েন্ট টু পয়েন্ট দেখবে যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে ডিউরিং দ্য ইন্টারভিউ প্রসেস, ওইখানে ওরা কোথায় মিস্টেক করে। হিস্ট্রি উইল সে এভরিথিং, হিস্ট্রি উইল বি রিভিল্ড। তারা দে উইল মেবি, লয়ার হ্যাজ দ্য অথরিটি, তাদের এই ট্রান্সক্রিপ্টও হয়তো আনতে পারে, আমি জানি না, এটা অ্যাটর্নি রাঞ্জা বলতে পারবেন ভালো। তারা এগুলো দেখতে পারে যে কিভাবে। রাঞ্জা, এখানে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমার মাথায় চলে আসছে, আপনারা কিভাবে এটা দেখেন যে লয়ার কোথায় ভুল করে, জাজ কোথায় ভুল করেছে? হাউ ডু ইউ ডিফাইন, ইউ হ্যাভ অল দ্য ডকুমেন্টস ইন ইউর হ্যান্ড, ও হাউ? তো আপনি ঠিক বলেছেন, আমাদের ট্রান্সক্রিপ্ট অর্ডার করতে হয়। রাইট। ট্রান্সক্রিপ্ট অর্ডার করে আমরা দেখি। আপনি তো আর ব্লাইন্ডলি বলতে পারবেন না, আনলেস এন্ড আনটিল ইউ ডোন্ট হ্যাভ দ্য ডকুমেন্টেশন, ইউ হ্যাভ দ্য পেপারস উইথ ইউ, রাইট? হ্যাঁ, যখন আমরা কিন্তু যখন যদি ধরো তাড়াতাড়ি আমাদের আপিলটা ফাইল করতে হবে, জি তখন উই রিলাই অন অ্যাটর্নিজ নোটস। ওই জন্য যেই অ্যাটর্নি যাচ্ছে সেই অ্যাটর্নি নোটস, ডিটেল নোটস দেবে কি কেন, যখন জাজ বলছে জি কেন ভুল। কখনো কখনো জাজ রিটেন ডিসিশন পাবলিশ করে জি কেন ডিনাই করছে, তো ওই ডিসিশনটা দেখেও মানে বেসিক পয়েন্ট আউট করা যায় কি কোথায় এক্স্যাক্টলি ভুল হলো। তারপর অবভিয়াসলি ইউ হ্যাভ টু অর্ডার দ্য ট্রান্সক্রিপ্টটা দেখে তারপর এক্স্যাক্টলি যদি ধরো জাজ
ডিসিশনে লিখেছে কি শেষে এরকম বলেছে, হয়তো ট্রান্সক্রিপ্ট আমরা ক্রস চেক করতে পারি ফর এক্সাম্পল। তো এই ট্রান্সক্রিপ্টগুলো কি এগুলোকে আর্কাইভ করা থাকে ওদের ফোল্ডারে নাকি আপনারা যে এটা নিয়ে আসেন, হাউ ডাজ ইট ওয়ার্ক? ইউ হ্যাভ টু সেন্ড দেম নোটিফিকেশন, দেন দে সেন্ড ইট ইউ? হ্যাঁ, তো ওখানে অল প্রসিডিংস আর রেকর্ডেড। রেকর্ডেড, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অল প্রসিডিংস আর রেকর্ডেড। ট্রান্সক্রিপ্ট ওই জন্য মাইক থাকে জি সামনে, কেউ যে কোর্ট রেকর্ডার সে রেকর্ড করতে পারে, and জি জি that is transcribed. জি জি জি, থ্যাংক ইউ। আর মিনওয়াইল আমাদের কাছে দর্শক একজন আসছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার ওই আজকে আমি আইবি টুলিং মানে ডকুমেন্ট কোয়ালিফাই এর যে ইন্টারভিউ ডেট গুলো দেখছিলাম, তো আমার মায়ের জন্য অ্যাপ্লাই করছিলাম নাকি IR5। তো আমার ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে অগাস্টের 15 তারিখে, কিন্তু এখন অনলাইনে দেখাইতেছে ঢাকা এমবিসি আপনার ইন্টারভিউ ডেট দিতে আছে সেপ্টেম্বরে, কিন্তু আমারটা তো ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে অগাস্টে, বাট এখন সেপ্টেম্বরে দিতেছে, বাট আমি এখনো ইন্টারভিউ লেটার পাই নাই। আমার মায়ের জন্য অ্যাপ্লাই করছিলাম। সেপ্টেম্বরে কি কোন ডেট দিয়েছে উনি? না, সেপ্টেম্বরে আমি অনলাইনে চেক করছিলাম আর কি, এখন কোন দিনের কোন মাসের ইন্টারভিউ ডেট দিতেছে, ওটা তো ইমিডিয়েট রিলেটিভ। এখন দেখাইতেছে সেপ্টেম্বরে যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তাদের ইন্টারভিউ ডেট দিতেছে, কিন্তু আপনারটা দেয়নি। আমারটা তো অগাস্টে ডকুমেন্ট কোয়ালিফাই। আচ্ছা, এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি আপনার প্রশ্ন বুঝছি রাঞ্জা, উনি ওনার মায়ের জন্য IR5 ক্যাটাগরিতে তো ডকুমেন্ট কোয়ালিফাইড হয়ে গেছে এবং ওনাদের এটা অগাস্টের 15 তারিখে তারা হয়ে গেছে, কিন্তু উনি স্ট্যাটাস চেক করে দেখছেন যে এখন সেপ্টেম্বরের গুলো চলতেছে, বাট ওনারটাও কোয়ালিফাইড হয়ে গেছিলো অগাস্টের 15 তারিখে, তো ওনারটা কেন ইন্টারভিউ আসেনি? বাংলাদেশের থেকে এখন তো ভিসা ইন্টারভিউ পজড। পজ ঠিক আছে, কিন্তু ওখানে স্ট্যাটাসে দেখাচ্ছে তো এখন সেপ্টেম্বরের গুলা তারা রিভিউ করছে, বাট ওনারটা তো অগাস্টেই রিভিউ হয়ে গেছে অলরেডি, অগাস্টের 15 তারিখে ওনারটা। আদার কান্ট্রিজ রিভিউ করছে, জি ফ্রম আদার কান্ট্রিজ ইন্টারভিউ পাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশের ভিসা এখন মানে পজড এখন। ওকে, আমি ভাই আপনাকে ক্লিয়ার করে দিই, আপনি যে স্ট্যাটাসটা দেখছেন এটা ফর আদার কান্ট্রিজ, কারণ বাংলাদেশ তো ওই যে 75 কান্ট্রিজের মধ্যে ওয়ান অফ দেম, তো বাংলাদেশ এটা কিন্তু বাংলাদেশের স্ট্যাটাস না। আপনি যদি আমি যদি কনফিউজ না হই বা অ্যাটর্নি রাঞ্জা যে কথাটা বলেছেন, দিস ডেটস হোয়াট আপনি যেটা দেখছেন ভিসা বুলেটিনে বা কোথাও, সেটা হচ্ছে যারা অন্যান্য কান্ট্রিজের জন্য, নট ফর বাংলাদেশ। তো আপনি এটা নিয়ে বিভ্রান্ত হবেন না, আপনারটা আপনার সময় মতো আসতে লাগবে। ওখানে বাংলাদেশে এখনও ভিসা পজ হয়ে আছে, ইমিগ্রেশন ভিসা ভাইয়া এখন দিচ্ছে না, পজ। তো এই যে ডেটগুলো আপনারা আপডেটেড দেখছেন, নিজে বিভ্রান্ত হবেন না। এই যে ডেটের যে আপডেট ডেটগুলো দেখছেন, দিস ইজ অ্যাপ্লিকেবল টু আদার কান্ট্রিজ নট দেন ব্যান কান্ট্রি, যেসব দেশের এটা ইমিগ্রেশন পজ করা হয়েছে ওইসব দেশগুলো ছাড়া বাকি দেশগুলোর জন্য এটা, ঠিক আছে? তো অনেক অনেক ভালো লাগলো রাঞ্জা, একটা নতুন ইমিগ্রেশনের কোড নিয়ে আমরা আজকে আলাপ করলাম। আপনাকে সচরাচর যেভাবে আপনি আসেন আমাদেরকে সময় দেন, অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক যারা ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। এই ছিল আজকে আমাদের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।